বরং এটা 2002 সালের পরে 2025 সালে হচ্ছে, আমি বলবো দেরি করে হচ্ছে। বাইরের দেশের লোক এসে আমাদের দেশের নাগরিক হয়ে যাচ্ছে। ভারতবর্ষের এই সমস্যাটা আজকে থেকে না, বহু বছর ধরে, স্বাধীনতার পর থেকে এই সমস্যা। যে যখন পারবে ভারতে চলে আসবে। যিনি ভোটার তাকে তো নিজের দেশের দায়িত্ব নিতে হবে। শুধুমাত্র সরকার, পুলিশ, প্রশাসন এরা দায়িত্ব নেবে তা তো হতে পারে না। বিক্রম দা, আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার দাদা, বিহারে এসআইআর হয়েছে, এবার পশ্চিমবঙ্গেও এসআইআর হতে চলেছে, কিভাবে দেখছেন বিষয়টা আপনি? না, রিভিশন অফ ভোটার লিস্ট, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর, এটা তো হওয়াটা উচিতই। বরং এটা 2002 সালের পরে 2025 সালে হচ্ছে, আমি বলবো দেরি করে হচ্ছে। এটা 10 বছর অন্তর অন্তর হওয়া উচিত। কারণ এই 10 বছর টাইমটাতে, বা এই যে ধরুন আজকে 2002 এর পর 2012, 10 বছর, 20 বছর, প্রায় 23 বছর পর হচ্ছে। এই 23 বছরে প্রচুর মানুষ যারা ভোটার ছিলেন তারা আমাদের ছেড়ে চলে গেছে, মারা গেছে। সেই নামগুলো বাদ যাবে। তারপরে ভারতবর্ষের একটা খুব বড় সমস্যা যেটা দেখা দিয়েছে, সেটা হলো বর্ডারিং স্টেটগুলোতে বাইরের দেশের লোক এসে আমাদের দেশের নাগরিক হয়ে যাচ্ছে। সে তার নাম পরিবর্তন করে, নিজের পরিচয় পরিবর্তন করে, এগুলো হচ্ছে। শুধুমাত্র সরকার আমাদের দেশ চালাবে আর সরকার দেখবে, এটা তো ভাবলে চলবে না। আমি কোনো রাজনৈতিক দলের সরকারের কথা বলছি না, বা রাজনৈতিক দলের কথা বলছি না। সাধারণ মানুষকেও তো দায়িত্ব নিতে হবে যে আমাদের দেশে আমরা থাকবো, বাইরের দেশের লোক এসে আমাদের দেশের ফল ব্যবহার করে চলে যাবে, আমাদের দেশের মাটি, আমাদের দেশের জল, আমাদের দেশের খাবার সবকিছু ব্যবহার করে চলে যাবে, আর আমরা আমাদের দেশে কিছু করতে পারবো না। এটা তো হতে পারে না। ভারতবর্ষের এই সমস্যাটা আজকে থেকে না, বহু বছর ধরে, স্বাধীনতার পর থেকে এই সমস্যা। যে যখন পারবে ভারতে চলে আসবে। যারা যারা বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে উৎপীড়িত বা নিপীড়িত হয়ে এসেছিলেন তাদের কথা আলাদা, কিন্তু যে যখন পারবে, কিছু ভারত বিরোধীও ভারতে ঢুকে যাবে, তারা ভোটার লিস্টে নাম উঠিয়ে নেবে, এইটা তো সম্ভব না। এটাকে তো পরিবর্তন করার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি। এবং ইলেকশন কমিশনের ক্ষেত্রে আমি বলবো, দেরি হলেও ইলেকশন কমিশন একটা কাজ শুরু করেছে এবং সারা ভারতবর্ষ ব্যাপী এটা হচ্ছে, এবং এটা হওয়াটা উচিত। এবং এটাও দেখা যায় যে একটা মানুষ এখানে ভোট দিচ্ছেন, তার বাড়িটা বা অ্যাড্রেসটা পরিবর্তন হয়ে অন্য জায়গায় চলে গেছে। সেই ক্ষেত্রে দু জায়গায় তার নাম রয়ে গেছে। যিনি ভোটার তাকে তো নিজের দেশের দায়িত্ব নিতে হবে। শুধুমাত্র সরকার, পুলিশ, প্রশাসন এরা দায়িত্ব নেবে তা তো হতে পারে না। নাগরিকদেরও তো দায়িত্ব আছে এটা দেখার যে বিদেশি কেউ ভারতবর্ষে ঢুকে গেল কিনা। এই যে টেরোরিস্টগুলো, এরা তো ভারতে শেল্টার নেয়, বিশেষ করে পশ্চিমবাংলায় শেল্টার নেয়। সারা পশ্চিমবাংলা বারুদের স্তূপে ভরে গেছে। কিছু লোকের আমি মনে করি ভোটার লিস্ট থেকে নাম বাদ যাওয়া উচিত। সবাই ভারতীয় নয়। এটা ঘটনা ঘটছে, ভারতবর্ষে হচ্ছে, এবং যেটা ইলেকশন কমিশনের তরফ থেকে করেছে। এত ভয় পায় কেন? যদি নথি দেখাতে বলে, হ্যাঁ একটু সমস্যা আছে, লাইনে দাঁড়িয়ে হয়তো দিতে হবে। যেমন যখন আধার কার্ড এসেছিল, তখন আমাদের সবাইকে গিয়ে লাইনে দাঁড়িয়ে ছবি তুলে আধার কার্ড বায়োমেট্রিক দিয়ে করতে হয়েছে। আবার সেই আধার কার্ডের সাথে যখন ফোন নাম্বার জমা দিতে হলো, তো সেটা করতে হয়েছে। তো ভোটার লিস্টে যে নাম হবে, কারোর যদি ভোটার লিস্টে আমার বাবা, কাকা, জ্যাঠাদের ভোটার লিস্টে নাম ছিল, তো সেটা দেখাতে বা করতে তো কোঅপারেশন করছে। এবার ধরুন কারোর নাম নেই বা তার কিছু সব নথি দেখাতে সে পারছেন না, আনুষাঙ্গিক নথিও আছে যেগুলো দেখালে, বা ভোটার লিস্টে নাম থাকলে তো আর কিছু লাগছেই না। আর যদি না থাকে, তাহলে আমি যা শুনেছি, এখনো অবধি পশ্চিমবাংলার জন্য হয়নি, বিহারের জন্য হয়েছে, তার মাধ্যমিকের ডকুমেন্ট, বার্থ সার্টিফিকেট, কারো যদি বার্থ সার্টিফিকেট না থাকে, সে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, এত জায়গাতে ছিল, ভ্যালিড পাসপোর্ট, সেগুলো দেখালে হবে। তার তো একটা পরিচিতি থাকবে, সে কি করে ভারতীয় হলো। নাকি সে যখন এসে আমি ভারতীয় বলে দিলাম মানে আমি ভারতীয় হয়ে গেলাম, কালকে বাংলাদেশ থেকে 4টে রোহিঙ্গা এসে বলবে আমি ভারতীয়, বলে তাকে ভারতীয় মেনে নিতে হবে। এইটা তো মেনে নেওয়া সম্ভব না। দেখবেন আমাদের রাজ্যে যখন হবে, 10 কোটি জনসংখ্যা, প্রায় 6 কোটির কাছে ভোটার হবে। 5 কোটি সামথিং ছিল,
এবারে আমার বিশ্বাস 6 কোটি হয়তো ভোটারের সংখ্যা হতে পারে। কত হবে সেটা তো ফাইনাল লিস্ট না বেরোলে বোঝা সম্ভব না। 6 কোটি ক্রস করবে হয়তো ভোটার সংখ্যা। তার মধ্যে ম্যাক্সিমাম ভোটারই মেনে নেবে, শুধু ওই তৃণমূলের যেগুলো ঘেউ ঘেউ আছে ওইগুলোই একটু বেশি ঘেউ ঘেউ করবে। একেবারে দাদা, আমরা দেখছি যে বিহার এসআইআর হলো, তারপরেই দেখছি যে বাংলার এসআইআর হতে চলেছে। সেক্ষেত্রে বিরোধী দল যারা রয়েছে, যেমন ধরুন তৃণমূল, মানে বিরোধী বলতে যারা কেন্দ্র সরকারের যারা বিরোধী রয়েছেন, যেমন তৃণমূল থেকে শুরু করে কংগ্রেস, এরা প্রত্যেকেই এর বিরোধিতা করছে। যারা ইন্ডিয়া জোটের রয়েছেন তারা, দেখুন বিরোধিতা পশ্চিমবাংলায় বিরোধী দলগুলো যেটা করছে, প্রত্যেকের বিরোধিতার কিন্তু নিজস্ব রূপরেখা আছে। সবাই এক স্তরে বিরোধিতা করছে। আমি তৃণমূলের বিরোধিতা দেখুন, বামেদের বিরোধিতা দেখুন, কংগ্রেসের বিরোধিতা দেখুন, তিনটে বিরোধী রাখো। তৃণমূলের তরফ থেকে প্রথমে বললো কিচ্ছু নথি দেবো না, তা কি বাংলাদেশের রোহিঙ্গাগুলোকে উনি করতে চাইছে? আবার দেখবেন বামেদের মধ্যে যারা বিরোধিতা করছেন বা কংগ্রেসের মধ্যে যারা বিরোধিতা করছেন, হ্যাঁ কোনো জেনুইন ভোটার যেন বেরিয়ে না যায়। এটা হয়, দেখুন একটা 11 কোটি জনসংখ্যা পশ্চিমবাংলায়, ভারতবর্ষের 150 কোটি, তাতে 2-4টে ভুল হবে, তার ওয়ে আউটও থাকবে। যে জেনুইন সে কোনোদিনই বাদ যাবে না। দেশে আইন আছে, আদালত আছে, সমস্ত কিছু আছে। তাই জন্য যে জেনুইন, এখন আমরা যে ধরুন হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে পিটিশন টাইপ করি বা লিখে জমা দিই, তাতেও তো 2-4টে ভুল থাকে। ভুল আছে বলেই না বিচারপতিরা সেটা সংশোধন করে দেয়। তো সেই ভুলের সাথে এইটা নিয়ে যে যারা বিরোধিতা করছে, বিশেষ করে তৃণমূল দলটা যে বিরোধিতা করছে, এটা নির্বাচন কমিশন একটা ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন। এটার বিরোধিতা করা মানে আমি মনে করি তিনি দেশের স্বার্থ বিঘ্নিত করছেন নিজের স্বার্থের জন্য। দাদা, স্বাধীনতার পর থেকে বা এই যে অনেকবার এই এসআইআর হয়েছে, বা 2002 সালে পশ্চিমবঙ্গে শেষ হয়েছে, অন্যান্য জায়গায় যেমন বিহারের ক্ষেত্রে 2003 সালে হয়েছে, তো এটা তো হয়ে আসছে। সেক্ষেত্রে এখন কেন বাধা বা এখন কেন বিরোধিতা? এখন এই তৃণমূল কংগ্রেস দলটা ম্যাক্সিমাম হচ্ছে হলো ভোট লুট করে জেতা পাবলিক। যত জালিয়াত আছে, আপনি গোটা একটা রাজ্য প্রশাসন চলছে পুরো জালিয়াতদের হাতে। গোটা রাজ্য প্রশাসন চলছে, যারা যারা নেতৃত্ব দিচ্ছে, আপনি যদি খুব ভালো করে দেখেন, তাদের কোটি কোটি টাকা। এই টাকাটা তারা কি করে রোজগার করছেন কেউ জানে না। না ডাক্তার, না ব্যারিস্টার, না ইঞ্জিনিয়ার। একটা তো শ্রেণী যাদের হাতে রোজগার বেশি হলো, আমি মেনে নিলাম যে ডাক্তারবাবুদের হাতে রোজগার হবে। একটা বড় বিজনেসম্যান, এরা কি সবাই বিজনেসম্যান? তাই গোটা সরকারটাই হচ্ছে হলো ক্রিমিনালরা চালাচ্ছে, এবং তার সঙ্গে জুটেছে হলো বাংলাদেশের থেকে অবৈধ অনুপ্রবেশকারী। আবারও শব্দটা বলছি, গুলিয়ে ফেলবেন না, অবৈধ অনুপ্রবেশকারী। অনেক বাংলাদেশ থেকে মানুষ এসছেন উৎপীড়িত নিপীড়িত হয়ে, তাদেরকে বলছি না, অবৈধ অনুপ্রবেশকারী। এদের দাদাগিরি, মস্তানি এবং এদের ভোটে এই সরকারটা টিকে আছে। তাই আমার বিশ্বাস বেশ কিছু ভারতবর্ষে এই পশ্চিমবাংলার ভোটার যারা, তাদের কিছু নাম বাদ যাওয়া উচিত বলে আমি অন্তত মনে করি। আপনাদের কি অসুবিধা আছে? আপনার যদি চায় 2002 সালে যে ইলেকশনে আমার বাপ ঠাকুরদার নাম ছিল কিনা, 2002 সালে যে এসআইআর হয়েছিল, তো খুঁজে বার করে দিয়ে দেবো, অসুবিধা কোথায়? তো কোনো অসুবিধে নেই। আমার বার্থ সার্টিফিকেট যদি থাকে দেবো, যদি না দিতে পারি অন্য যে ডকুমেন্টগুলো চেয়েছে, কিছু তো আছে। আমি যে ভারতবর্ষে আছি তার তো আমি আমার রেন্ট রিসিট হোক, ল্যান্ডের হোক, কিছু তো আছে, ডকুমেন্ট আছে। আর আমার কাছে না থাক, সরকারের কাছে তো থাকবে রে ভাই। হারিয়ে ফেলেছি, সার্টিফাইড কপি হবে তো। আজকে জমির দলিল। আমি দেশের নাগরিক, আমার দায়িত্ব নেই এই দেশটাকে বাঁচানোর? আমার দায়িত্ব নেই যে এই দেশে পাকিস্তানি, বাংলাদেশি যেসব টেরোরিস্টগুলো আছে তারা না ঢুকে যায়? সেটা আমি দায়িত্ব, শুধু সরকার একা দায়িত্ব নেবে, ইলেকশন কমিশন একা দায়িত্ব নেবে, যেটা করব একটা করে খোঁচা দিয়ে যাব? এটা কি ধরনের জিনিস হতে পারে? আমি নাগরিক, আমারও তো দায়িত্ব। আমি যদি চোখের সামনে দেখি যে বাইরের দেশের কেউ আছে, আমি তাকে পুলিশের কাছে দিয়ে দেবো। নাগরিককেও তো দায়িত্ব নিতে হবে যে আমাদের দেশটা যাতে সঠিকভাবে চলতে পারে। নাকি আমাদের দেশটা শুধু লুটে যাবে আর টেরোরিস্টরা ঢুকেই যাবে? চলতে পারে নাকি? বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস। সঠিক কাজ করছে। হ্যাঁ, এটা ঘটনা যে বিরোধিতা আসবে। কিছু মানুষের দেখুন এত বড় লিস্ট করতে গিয়ে কিছু ভুল ত্রুটি হয়, এটা অস্বীকার করার জায়গা নেই। সেটা যারা
ইলেকশন কমিশনকেও সেটা স্বীকার করতে হয়, ভুল ত্রুটি কিছু হবেই, সেইটাকে যাতে করে ভুল ত্রুটিগুলো ঠিকঠাক সংশোধন করা যায়। আমি ভারতে আছি, আমার বাবাও নেই, মাও নেই, জমিও দেখাতে পারবো না, কিছুই দেখাবো, কোনো কাগজই দেখাবো না, এইটা কি করে মেনে নেওয়া সম্ভব? এমনিতে আমাদের দেশের পাশে প্রায় তিনটে প্রায় বলতে গেলে শত্রু রাষ্ট্র। বাংলাদেশে যে সরকার চলছে সে কি ভারতের বন্ধু নাকি? পাকিস্তানে যে সরকার চলছে সে ভারতের বন্ধু নাকি? একেবারে দাদা, 2002 সালে যদি ভোটার তালিকায় বাবা মার নাম না থাকে তাহলে ওই ব্যক্তি বর্তমানে ভোটার তালিকায় নাম কিভাবে আসবে? দেখুন, 2002 সালে যেটার উপর ইলেকশন কমিশন চলছে থাকলে তার আর কিছু লাগবে না, তাকে ধরেই নেওয়া হবে, তার নাম থাকবে, তাহলে আর বিশেষ এই ডকুমেন্ট ভেরিফিকেশনে থাকবে। এখন ধরুন অনেক সময় হয় যে 2002 সালে ভুল করে নামটা ওঠেনি, তার আগে কিছু ছিল। দুই হচ্ছে হলো তার বাড়িতে যে সে যে ভারতে আছে তার তো কিছু একটা থাকবে রে বাবা, রেন্ট রিসিপ্ট থাকবে, ইলেকট্রিক বিল থাকবে, জমির জায়গা থাকবে, মাধ্যমিকের সার্টিফিকেট থাকবে। বাপ ঠাকুরদার কিচ্ছু নেই, এইটা কি করে সম্ভব হয়? আজকে যুগে 50 বছর আগেও আমি হিসেব করি, সে তো ভারতে অন্তত ছিল। আজ নিজের কাছে ডকুমেন্ট নেই, বিএলআরও, আমার দাদুর সম্পত্তি আছে, বিএলআরওতে যখন পর্চা বার করেছে তাতে নাম আছে, কিছু তো থাকবে রে ভাই। এমন বিরোধিতা শুরু করেছে যে কিছু নেই যাকে তাকেও রাখতে হবে, তাতে গোটা বাংলাদেশের যত পপুলেশন আছে তাদের সবাইকে দিয়ে দিলে যেন কিছু লোক খুশি হয়ে যাবে, এরকম হাবভাব দেখাতে শুরু করেছে। আর সত্যি এটা পশ্চিমবাংলার একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, এবং স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করাটা খুবই প্রয়োজনীয় ছিল। এবং আমি তো বলবো নির্বাচন কমিশন একটাই ভুল কাজ করেছে, সেইটা হচ্ছে হলো যে 2002 এর পরেই 2025 হচ্ছে, 10 বছর পর হওয়া উচিত। কারা কারা ভোটার, কারা কারা দেশে থাকে সরকারের কাছে এবং জনগণের কাছে তার সঠিক নথি থাকা দরকার। কারা ভোট দেয় মানে সে সিটিজেন। কারা সরকার নির্বাচিত করছে তাদের 10 বছর অন্তর রিভিশন হওয়া উচিত। কি 2022 পরে 2025 সালে রিভিশনের কাজটা আরো শক্ত হয়ে গেছে। এই যে 23 বছর পরে হচ্ছে, আমি তো এইটারই সব থেকে বড় বিরোধিতা। কেন 10 বছর পর? সেন্সাস 10 বছরে হবে, রিভিশন অফ ভোটার লিস্ট 10 বছরে হবে, এবং 10 বছর অন্তর কোন শ্রেণী কোন সমাজ তারা কতটা আপলিফমেন্ট হলো, কতটা ডাউনলিফট হলো সেটা পর্যন্ত সরকারি হিসাবে থাকবে। শুধু সরকারি হিসাবে থাকলে চলবে না, নাগরিকের কাছেও সেটা থাকতে হবে, তো নাগরিককেও দায়িত্ব নিতে হবে। কি ধরনের কি জিনিস হচ্ছে এটা? তো নির্বাচন কমিশনের বিরুদ্ধে বলতে গেলে এটা 23 বছর পরে কেন নির্বাচন কমিশন করছে? আরো 10 বছর আগে 15 বছর আগে করেনি কেন? দাদা, এই এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টেও মামলা চলছে, এবং সেক্ষেত্রে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি ওনারাও বলেছেন যে এই যে বিহারে যে এসআইআরটা হয়েছে সেটা ভোটার বান্ধব এবং 7টা থেকে 11টা নথি ভালো। এটা দেখুন, সুপ্রিম কোর্ট যেটা বলবে আমাদের ভারতবর্ষের সংবিধান অনুযায়ী, তার বাইরে তো কেউ কিছু বলতে পারবে না। আমি শুধু একটা কথা বলবো যে এসআইআরটা হয়েছে এটা অনেক দেরি করে হয়েছে। 23 বছর পর প্রায় এসআইআর হলো স্পেশাল ইন্টার, কেন 10 বছর অন্তর এটা ম্যান্ডেট হবে না কেন? এবং যত ডকুমেন্ট আজকের ইন্টারনেটের যুগে সেটা আপলোডেড থাকবে। মানুষেরও জানা উচিত যে কারা কারা আমাদের দেশের ভোটার, কারা কারা আমাদের দেশের ভোটার নয়, কারা কারা আমাদের দেশের নাগরিক, কারা কারা আমাদের দেশের নাগরিক নয়, এবং যারা নাগরিক নয় তাদের হয়ে কারা কথা বলছে সেটাও দেশের মানুষের জানা দরকার। যা খুশি তাই তৃণমূল বলে যাবে, যা খুশি তাই বলে যাবে, কোনো নথি দেবো না। আগে তো বলে বেড়াতেন যে টালির চালে থাকতো, তো বলতে হবে তো যে আমি টালির চালে থাকতাম, কিছু দেবো না। এইটা কি করে মেনে নেওয়া সম্ভব হয়, যেখানে আমাদের পাশে শত্রু রাষ্ট্ররা সব মুখিয়ে আছে ভারতবর্ষকে ধ্বংস করার জন্য? আমাদের দেশের নাগরিকরা সেটা দায়িত্ব নেবে না, তাই কি করে হয়? কষ্ট করে নথি জোগাড় করে যেগুলো নথি আছে, ভোটার লিস্ট, আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, যেসব জিনিসগুলো আছে, যেগুলো দরকারি আর কি, সেগুলোকে বার করতে হবে, দেখাতে হবে। আপনি যখন এয়ারপোর্ট দিয়ে যান, আপনাকে ভোটার কার্ড আর একটা আইডেন্টিটি প্রুফ দেখতে চায় না। আপনি যখন হোটেলে যান, বেড়াতে যখন হোটেলে যান, হোটেলে আপনাকে একটা কোনো আইডেন্টিটি প্রুফ দেখতে চায় না। তো আপনার সরকার দেখতে চাইলে যত সমস্যা হয়ে গেল, নির্বাচন কমিশন দেখতে চাইলে যত সমস্যা হয়ে গেল, এইটি কি করে মেনে নেওয়া সব? আপনি যখন ব্যাংকে করতে আপনার নথি দেখতে চাইবে না, সব জায়গায় চাইবে, আর নির্বাচন কমিশন চাইলেই তার বিরোধিতা করবো, এইটা কি ধরনের কথা?